মোটামুটি ধরে নেওয়া হয় দিল্লি, মুম্বাই বা এই সমস্ত জায়গায় যে লেভেলের পরিবেশ দূষণ আছে, সেখানে সারাদিন শ্বাস নেওয়া মানে মোটামুটি 3-4টে সিগারেট খাওয়ার সমান। 5-6 রকম লক্ষণ থাকে। একটা হচ্ছে কাশি, একটা অনবরত ঠান্ডা লাগার কাশি আমি বলছি না, অনবরত কয়েকদিন থেকে 3 মাস, 2 মাস, 1.5 মাস ধরে একটা ক্রনিক কাশি থাকছে, সেখানে কফ থাকতেও পারে বা নাও থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে একটা শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট এই না যে বসে বসে হাঁপাবে, অনেক সময় দেখা যায় যে সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেল, একটু দৌড়ে চলতে গেলে হাঁপিয়ে গেল, বা সমবয়স্ক মানুষের সাথে চলতে চলতে অনেক সময় মানুষ হাঁপিয়ে যায়। অ্যাকচুয়ালি সিগারেটের মধ্যে যে থাকে সেখানে মোটামুটি 7,000 রকম টক্সিন থাকে। এরপর ভ্যাপের মাধ্যমে আমরা কি করি, সিগারেটের ক্ষেত্রে ভ্যাপের ক্ষেত্রে টেম্পারেচারটা থেকে 200 থেকে 250 সেন্টিগ্রেড, কিন্তু সিগারেট যখন জ্বালানো হয় সেক্ষেত্রে টেম্পারেচারটা 900 ডিগ্রি অবধি উঠে যেতে পারে। এগুলো স্ট্রিক্টলি রেগুলেশন অ্যান্ড সিভিক সেন্স আমরা যেটাকে বলি, সেটার মাধ্যমে একটুকে কন্ট্রোল করা যায়, আদারওয়াইজ অন্য কোনো রাস্তা নেই। আজকের দিনে দাঁড়িয়ে ধূমপান করা এবং বিষ পান করা কি একই কথা নয়? আর যারা ধূমপান করছেন না, আমাদের এই দূষিত পরিবেশ কি তাদেরও এক প্রকার জোর করে স্মোকার বানিয়ে দিচ্ছে না? আমরা আজ কথা বলবো স্মোকিং অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পালমোনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনির্বাণ গান্ধী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডাক্তার অনির্বাণ গান্ধী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গৌরীদেবী মেডিকেল কলেজ, রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট। স্যার, প্রথমেই জানতে চাইবো, বায়ু দূষণ বর্তমানে এতটাই বেশি পর্যায়ে পৌঁছে গেছে যে রাস্তায় দাঁড়িয়ে 10 মিনিট নিঃশ্বাস নেওয়া আর সিগারেট খাওয়া কি একই ব্যাপার হয়ে গেছে? দেখুন, এই কোশ্চেনটাকে আমি একটু স্প্লিট করে দিই। বায়ু দূষণ আমরা যেটা বলি AQI ইন্ডেক্স, তো সেটা ডিপেন্ড করছে আপনি কোথায় শ্বাসটা নিচ্ছেন। এটা আপনি যদি হিমালয়ের পাহাড়ের মধ্যে নিচ্ছেন এবং দিল্লি বা মুম্বাই, কলকাতার সিটির মধ্যে নিচ্ছেন, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। মোটামুটি ধরে নেওয়া হয় দিল্লি, মুম্বাই বা এই সমস্ত জায়গায় যে লেভেলের পরিবেশ দূষণ আছে, সেখানে সারাদিন শ্বাস নেওয়া মানে মোটামুটি 3-4টে সিগারেট খাওয়ার সমান, ঠিক আছে? এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে সেটাকে আপনি কোনোভাবে প্রিভেন্ট করতে পারবেন না। সিগারেট খাওয়াটা যেমন নিজের হাতে থাকে, ব্যাপারটা হচ্ছে একটা জেনে শুনে বিষ খাওয়া আর একটা অজান্তে উপায় না থাকার জন্য বিষ নেওয়া আর কি, এটাই হচ্ছে পার্থক্য। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার লাংস খারাপের দিকে যাচ্ছে? আচ্ছা, সাধারণ মানুষ কতগুলো লক্ষণ থাকবে সেগুলো দেখেই বুঝতে পারবেন। মোটামুটি 5-6 রকম লক্ষণ থাকে। একটা হচ্ছে কাশি, একটা অনবরত ঠান্ডা লাগার কাশি আমি বলছি না, অনবরত কয়েকদিন থেকে 3 মাস, 2 মাস, 1.5 মাস ধরে একটা ক্রনিক কাশি থাকছে, সেখানে কফ থাকতেও পারে বা নাও থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে একটা শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট এই না যে বসে বসে হাঁপাবে, অনেক সময় দেখা যায় যে সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেল, একটু দৌড়ে চলতে গেলে হাঁপিয়ে গেল, বা সমবয়স্ক মানুষের সাথে চলতে চলতে অনেক সময় মানুষ হাঁপিয়ে যায়, এটা একটা গেল। আরেকটা থাকে হুইজিং সাউন্ড, ঠিক বাঁশির মতো অনেক সময় বাজতে থাকে, সেটাকে আমরা হুইজ বলি বা রংকায় বলি। আচ্ছা, আরেকটা লক্ষণ হচ্ছে কাশতে কাশতে বুকে ব্যথা করতে পারে। আর নেক্সট সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে কাশির দিয়ে অনেক সময় রক্ত আসতে পারে। তো মোটামুটি এই লক্ষণগুলো নিয়েই আমাদের ফুসফুসের যারা রুগী থাকে তারা প্রেজেন্ট করে। এখন তো আজকাল ভ্যাপিং বা সিগারেট খুবই শোনা যাচ্ছে, তো আমাদের যে প্রজন্ম রয়েছে তারা ভাবে এটা তো ধোঁয়া আর ফ্লেভার, এটা কি ঠিক? না, এটা একদমই একটা মিথ। কারণ অ্যাকচুয়ালি সিগারেটের মধ্যে যে থাকে সেখানে মোটামুটি 7,000 রকম টক্সিন থাকে। এরপর ভ্যাপের মাধ্যমে আমরা কি করি, সিগারেটের ক্ষেত্রে ভ্যাপের ক্ষেত্রে টেম্পারেচারটা থেকে 200 থেকে 250 সেন্টিগ্রেড, কিন্তু সিগারেট যখন জ্বালানো হয় সেক্ষেত্রে টেম্পারেচারটা 900 ডিগ্রি অবধি উঠে যেতে পারে। এরপর সিগারেটের ক্ষেত্রে ডিরেক্ট যে অনেক প্রোডাক্ট থাকে যেগুলো গ্যাসের মাধ্যমে, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্তগুলো ডিরেক্ট চলে আসে। কিন্তু ভ্যাপের ক্ষেত্রে যেটা হয়, একদমই যে সবগুলো চলে যাচ্ছে এমনটা ব্যাপার না, কিছু একদম হেভি মেটাল যেগুলো, সেগুলোকে হয়তো যাচ্ছে না ভ্যাপের মাধ্যমে, শুধু ভ্যাপোরাইজার নিচ্ছে। কিন্তু এটা ভাবা একদমই ভুল যে ভ্যাপ নিলে কোনো রকমই টক্সিন ঢুকবে না, এটা একদমই একটা মিথ। সিগারেটের যে ফিল্টার দেখা যায়, ওটা কি সত্যি বিষ আটকায় নাকি শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য? না, অ্যাকচুয়ালি সিগারেটের ফিল্টারে খুব একটা রোল আছে বলে কোনো স্টাডিতে খুব একটা দেখা যায়নি। যেমন এর আগেও বললাম, ভ্যাপে যেগুলোকে আটকায়
ফিল্টারে একটু কম পরিমাণ আটকায়, তা সেগুলো হচ্ছে হেভি মেটাল টাইপের, আর্সেনিক বা এই সমস্ত প্রোডাক্ট। আমি প্রথমেই যেমন বললাম যে অলমোস্ট 7,000 কেমিক্যাল থাকে, তার মধ্যে একদম যেগুলো খুব মানে ভারী জিনিস সেগুলোকেই শুধুমাত্র ফিল্টারে আটকাবে। এটা কখনোই মানে নিকোটিন থেকে যে বাকি জিনিসগুলো বেরোয়, সেটা কার্বন মনোক্সাইড হতে পারে, সেটা অ্যালডিহাইড প্রোডাক্ট হতে পারে, সেটা আপনার কোনো সালফার ডাইঅক্সাইড হতে পারে, বা আরও যে কার্সিনোজেন রয়েছে, মানে কার্সিনোজেন মানে আমরা যেগুলো বলি যেগুলো মানে ক্যান্সার তৈরি করে, সে 70 রকম কার্সিনোজেন থাকে, এগুলো কিন্তু কোনোটাকেই কিন্তু আটকাতে পারেন না। শুধু একদম যেগুলো ভারী মেটাল যেমন আর্সেনিক আরে এগুলোকে খানিকটা হলেও আটকায়, বাট খুব একটা সিগনিফিক্যান্ট রোল নেই, কাজ নেই না খুব একটা রোল নেই। কিন্তু ফিল্টারের যেটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো, যে ফিল্টার নিয়ে অনেক সময় যেহেতু খুব ভারী জিনিসটা আনছে না, তাই মানুষ অনেকটা ডিপ ইন করেন, মানে অনেকটা বুক ভরে শ্বাস নেওয়া যাকে বলে, বুক ভরে অনেকটা টেনে নেন। এর ফলে কি হয়, আরও অনেকক্ষণ ধরে ইন করে রাখেন, ফলে ফার্দার সেগুলো ক্যান্সার হওয়ার একটা পোটেনশিয়াল চান্সটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, এটাই একটা মানে জাস্ট এইটুকুই রোল ফিল্টারের, আর কিচ্ছু না। ফিল্টার দেওয়ার ফলে কি হয় যে মানে তৎক্ষণাৎ যে ইরিটেশনটা সেটা হয়তো কমে গেল, ফলে মানুষ অনেকক্ষণ ডিপ ইন করে রাখতে পারেন। রাস্তায় দেখবেন অনেক সিগারেটের টুকরো, বিড়ির টুকরো পড়ে থাকে, এটা কি মানে পরিবেশ দূষণের একটা কারণ? অবশ্যই কারণ। বিড়ির টুকরো যেটা, সেটা তো পাতা, সেটা তো মানে অটোমেটিকলি ডিস্ট্রয় হয়ে যায় বাই নেচার, বাট সিগারেটের যে ফিল্টারটা সেটা হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট বলে একটা মলিকুল থাকে, যেটা বেসিক্যালি ডিরাইভ ফ্রম প্লাস্টিক্স। এটা বেসিক্যালি এটা আমরা বলবো একটা প্লাস্টিক প্রোডাক্ট, যেটা মোটামুটি তার হাফ লাইফ বলতে পারেন 10 থেকে 15 বছর, মোটামুটি ফেলে দিলেও সেটা পড়ে থাকবে ওরকমই, মানে নষ্ট হবে না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা ফিল্টার থেকে অলমোস্ট 1000 লিটার জলও নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে তৃতীয় কথা হচ্ছে কোনো মানে যারা তৃণভোজী পশু আর আছে তারা অনেক সময় এটাকে নিয়ে নেয়, তাদেরও নানা রকম রোগ তৈরি হতে পারে। প্লাস হচ্ছে প্লাস্টিককে তাকে যদি বার্ন করে দেয়, তার থেকে আরও অনেক টক্সিন বেরোবে, সেগুলোও পরিবেশকে আপাতত দৃষ্টিতে অনেকটাই দূষণ করে। তাহলে এটা কখনোই মানে যেখানে সেখানে ফেলে দেওয়া কখনোই কাম্য না। কোনো লোক যদি একটা লং টার্ম অবধি স্মোকিং করার পর হঠাৎ ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে কি তার ফুসফুস আগের মতন সুস্থ হতে পারে? দেখুন, সিগারেটের ক্ষেত্রে আমরা যেটা বলি, মানে যে পয়েন্টেই উনি ছাড়বেন সেই পয়েন্ট থেকেই কিছু না কিছু হেলথ বেনিফিট থাকবে। হেলথ বেনিফিট মানে এই না যে ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো অনেক সময় রিভার্ট ব্যাক হবে না, কিন্তু কিছু কিছু স্টাডিতে দেখা গেছে, যেমন ধরুন হার্ট রেট বলা হয় যে একটা সিগারেট ছাড়ার 40 মিনিট পর থেকেই অনেকটা নর্মালে হয়ে যায়। আবার মোটামুটি আপনার 4 থেকে 12 সপ্তাহের মধ্যে পেশেন্টের অনেক সময় অ্যাজমা আর এগুলো হওয়ার চান্সটা কমে যায়, বা পেশেন্ট যদি 5 বছরের বেশি ধরে ছাড়ে তখন লাং ক্যান্সার হওয়ার চান্সগুলো কমে যায়। তা আবার 10 বছরের বেশি ছাড়লে তখন তার হার্টের রোগগুলোর চান্স কমে যায়। তো যে পয়েন্টেই একজন পেশেন্ট বা একজন স্মোকার স্মোকিংটা ছাড়বেন সেই পয়েন্ট থেকেই কিন্তু একটা বেনিফিট থাকবে, মানে একদম রিভার্সেবল না হওয়া অবধি। সাপোজ সিওপিডি বা ধরুন লাং ক্যান্সার হয়ে গেল, সেই জায়গা থেকে রিভার্ট ব্যাক করার টাইম নেই, কিন্তু যার ডেভেলপ করেনি সেই যদি ছাড়তে পারে তার সামহাও বেনিফিট তো আছে। যে ক্ষয়টা আগেই হয়ে গেছে সেটা চিরস্থায়ী হয়ে যাবে। সাপোজ কারো যদি একটা রোগ ডেভেলপ করে যায়, সেটা সিওপিডি হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, বা আপনার অ্যাজমা হতে পারে, বা লাং ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হোয়াট এভার, যে কোনো রকমই রোগটা যেটা ডেভেলপ করে গেছে সেখান থেকে হয়তো আর ফেরত আসবে না। বাট অবশ্যই এই সমস্ত জায়গায় আরেকটা হয়, ডিজিজ প্রোগ্রেশনটাকে একটু আটকানো যাবে, মানে যেটা ডেভেলপ করেছে সেটা ভালো হলো না, বাট তার যে প্রোগ্রেশন রেটটা সেটাকে অনেক সময় ডিক্লাইন করা যায়। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় একটা তো প্রথম কথা, স্ট্রিক্ট কিছু রেগুলেশন আনা গভর্নমেন্টের তরফ থেকে, যে বা হয়তো রেট বাড়িয়ে দেওয়া, সেটা তো মানে আমাদের হাতে থাকে না, সেটা মানে গভর্নমেন্টের হাতে থাকে। কিছু গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে, মানুষকে সেন্সিটাইজ করতে হবে ফ্রম প্রাইমারি বেস লাইন। তৃতীয় কথা হচ্ছে মানে সবাই মানে একটা এজের নিচে মানুষকে কখনোই এগুলো বিক্রি করা যাবে না। তো এগুলো স্ট্রিক্টলি রেগুলেশন অ্যান্ড সিভিক সেন্স আমরা যেটাকে বলি, সেটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়, আদারওয়াইজ অন্য কোনো রাস্তা নেই। আমরা আমাদের এন্ড থেকে কি করতে পারি? আমরা আমাদের এন্ড থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথম কথা আমরা বলবো যে একটা সেলফ প্রোটেকশন একটা হতে পারে, সেটা N95 মাস্ক ইউজ করা, সেখানে অনেকটা হলেও পার্টিকেলগুলোকে আটকায়, যেটা সার্জিক্যাল মাস্কে খুব একটা পারে না। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা যেটা করা যেতে পারে, অ্যাডিকুয়েট হাইড্রেশন, বা একদম
মানে কি বলবো, একদম বেলার পর খুব একটা না বেরোনোই ভালো, যখন একিউআই সব থেকে পিকে যায়। আর একিউআই দেখেই আমাদের মানে অনেক সময় রাস্তায় বেরোনোটা উচিত, যেটা প্র্যাকটিক্যালি হয়তো পসিবল না, বাট মানুষকে সেন্সিটাইজ করলে ব্যাপারটা হয়তো অনেকটা বোধগম্য হবে। এবং হচ্ছে সর্বোপরি গাছ লাগানো, এবং যেখানে সেখানে ফিল্টার ফেলে দেওয়া বা যেখানে ওপেনলি স্মোকিং করা, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু নিজে নিজেই খানিক ত্যাগ করতে হবে। এই পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা কী হবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা হবে যে সর্বোপরি আমাদের নিজেদের দিক থেকে যে আমরা পরিবেশ দূষিত করছি সেগুলোকে আটকানো, যেখানে সেখানে নোংরা ফেলে দেওয়া, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেওয়া, বা যেখানে সেখানে ওপেনলি স্মোকিং করা, তারপর হচ্ছে প্লাস্টিক বা বর্জ্য পদার্থ, গুটখা এই সমস্ত খেয়ে যেখানে সেখানে ফেলা, এগুলোকে বন্ধ করা, সরকারের কাছে দাবি জানানো যে স্ট্রিক্ট কোনো রেগুলেশন আনা। আর তৃতীয় কথা হচ্ছে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছ লাগানো, মানে যত গাছ আমরা লাগাতে পারবো তত বেশি পরিবেশ সতেজ থাকবে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখো, আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয়ে কি মতামত দিলেন। আপনাদেরও যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।